স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছেন শামীম জাহেদ। অর্থ বছরের 10 মাস পার হলো রপ্তানি লক্ষ্য পূরণ হয়নি। বিশ্বমন্দায় বাজার সংকুচিত হওয়ার কারণে প্রতি মাসে রপ্তানি প্রবৃদ্ধি কমছে বলছেন সব রপ্তানিকারকরা। একক রপ্তানি পণ্যে নির্ভরশীলতা কমিয়ে অন্য পণ্য সরকারি সহায়তা এবং প্রণোদনা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। আজ আমরা আলোচনা করব রপ্তানি প্রবৃদ্ধি নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন Swayday.com এর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল হাসান শামীম এবং বিআইডিসির রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। গত 2015-16 অর্থ বছরে $34 বিলিয়ন বেশি রপ্তানি আয় এসেছে দেশে, যার প্রবৃদ্ধি ছিল আগের অর্থ বছরের চেয়ে প্রায় 10 ভাগ বেশি। প্রবৃদ্ধির এই ধারাবাহিকতায় চলতি অর্থ বছর রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয় $37 বিলিয়ন। কিন্তু বছরের 10 মাসে আয় হয়েছে $28 বিলিয়ন কিছু বেশি। গত বছরের তুলনায় তা 4 ভাগ বেশি হলেও লক্ষ্যমাত্রার চেয়ে 4.25 ভাগ কম। দেশের মোট রপ্তানি আয়ের 82 ভাগ আসে তৈরি পোশাক খাত থেকে। বিশ্ববাজারে পোশাকের দাম কমে যাওয়ায় রপ্তানি খাত সংকটে আছে বলছেন শিল্প উদ্যোক্তারা। ওয়ার্ল্ড ওয়াইড কনজিউমার কনফিডেন্সটাও একটু কম এই মুহূর্তে। আরএমজি সেক্টর এবার কিন্তু যে তাদের ধারাবাহিক ঐতিহ্য যেটা 12-13% অন অ্যান অ্যাভারেজ গ্রোথ, সেটা কিন্তু এখন জাস্ট 2%-এর একটু উপরে এসে 2.22 এরকম হয়ে গেছে, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। 2016 সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দরপতন হয়েছে 1% বেশি। ইউরোপের বাজারে দর কমেছে 3% বেশি। বিশ্ববাজারে এই ধারা বজায় থাকলে আগামী বছরগুলোতে আরও চ্যালেঞ্জের মুখে পড়বে রপ্তানি আয়। গার্মেন্টসে যতখানি প্রণোদনা পান, তাদের যতখানি শক্তিশালী ভয়েস আছে পলিসি মেকিংয়ে, সেই বিষয়টা অন্যান্য খাতের জন্য ততখানি হয়তো সত্য হয়। ফলে এখন আমাদের সামনের দিনের জন্য জায়গাটা যেটা হবে সেটা হলো আমরা স্থানীয় বাজারে যে ধরনের শক্তিশালী শিল্পগুলো আছে তাদেরকে কিভাবে করতে পারবো। প্রথম 10 মাসে হিমায়িত চিংড়ি রপ্তানি কমেছে 3 ভাগের বেশি। চামড়াজাত পণ্য রপ্তানি 19 ভাগ বাড়লেও কমেছে চামড়া রপ্তানি। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোচনা জনাব ফয়জুল হাসান শামীম এবং জনাব ওয়াজিদ হাসান শাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আপনিও? জনাব শামীম, আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রতিবেদনে বলা হচ্ছিল যে বিশ্ব মন্দার কারণে আমাদের রপ্তানির যে প্রবৃদ্ধি যে লক্ষ্যমাত্রা সেটা হয়নি এবং গত 10 মাসে প্রায় 4.5% আমরা কম রপ্তানি করতে পেরেছি। এই বিশ্ব মন্দার কারণটা কি? মূল আসল কারণটা কেন? অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হলো প্রথমত হলো আমেরিকার নির্বাচন, তারপরে হলো ব্রেক্সিটের যে আপনার যে কারণ, সেটা একটা কারণ আছে। ট্যুরিজম কমে গেছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, এটা একটা বড় কারণ। এবং এই সমস্ত বিভিন্ন কারণের জন্য আপনার বিশ্ব অর্থনৈতিক একটা মন্দা শুরু হয়েছে। এর আগের বার যে মন্দাটা হয়েছিল সেই মন্দাটা ছিল শুধু উন্নতমান বা উন্নয়নশীল দেশগুলোর উপরে। এখন কিন্তু ইমার্জিং কান্ট্রিগুলোকেও এই মন্দাটা ছুঁয়ে গিয়েছে, যেই কারণে আমাদের রপ্তানি অনেকভাবে কমেছে এবং সামনে আমার মনে হয় আরো বড় বিপর্যয়ের দিকে আমরা যাচ্ছি। ধন্যবাদ। আপনি আপনার কাছে ফিরে আসবো। জনাব শাহ, যদি একজন উদ্যোক্তা এই কথা বলেন তাহলে আসলে কতটা খারাপ দিকে আমরা যেতে পারি এবং এখান থেকে একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয় যে আসলে প্রিকশন কি হতে পারে? কি আমরা উই আর হেভিলি ডিপেন্ডেন্ট অন আরএমজি গার্মেন্টসের উপরে, কিন্তু আরেকটা কথা সবসময় বলা হয় যে আমাদের এক্সপোর্ট বাস্কেট একেবারেই বহুমুখীকরণ নয়, সেটি কি নজর দেওয়া দরকার আছে কিনা? সেটা তো অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আপনি যদি পাশাপাশি দেখেন আমাদের গার্মেন্টস সেক্টরের এক্সপোর্ট যতটা বেড়েছে, নিটওয়্যার এক্সপোর্ট কিন্তু বেড়েছে 4.81%, কিন্তু ওভেন আবার কমেছে। জি, ওভারঅল কিছুটা গ্রোথ হয়েছে, বাট ইট ইজ নট সাবস্ট্যান্সিয়াল। পাশাপাশি আমরা যদি অন্যতম একটা কম্পিটিটর দেশের দিকে তাকাই, ভিয়েতনাম, এই বছর ফার্স্ট কোয়ার্টারে ভিয়েতনামের এক্সপোর্ট গ্রোথ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসে হয়েছে 12.5%। উই আর অল ট্রাইং টু এক্সপোর্ট টু দ্য সেম মার্কেট। এখানে কিন্তু আমি আরও অনেক প্রসঙ্গ টেনে নিয়ে আসবো। আমরা যে বলছি অনেক বছর ধরে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট বাড়ছে না ওই আশানুরূপ হারে, আমাদের কিন্তু এখনো 22% স্ট্যাটিক আছে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, ওভারঅল ইনভেস্টমেন্ট এর মধ্যে। মানে আমরা যদি জিডিপিতে দেখি, আমরা এখনো 28-29% ইনভেস্টমেন্টে আছি। সরকার কিছুটা কভার করার চেষ্টা করছে, কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কিন্তু স্টিল 22%। এবং এইটা, this is catching up with us. Until and unless there is significant growth in investment, private sector investment, right, we cannot expect
significant increase in growth. আমি আপনার ফিরে আসবো জনাব শামীম, আপনার কি মনে হয় তাহলে ওয়ে ফরওয়ার্ডটা কি হতে পারে? মোর ইনভেস্টমেন্ট ইন আরএমজি বা অন্য যে সেক্টর হতে পারে, অথবা আর কোনো মেজার্স প্রয়োজন আছে কিনা? আমি আপনাকে একটু ছোট্ট করে একটা জিনিস, একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি যে আমরা এপ্রিলে শুধুমাত্র গ্রোথ দেখেছি লাস্ট 10 ইয়ার্সের মধ্যে। যদি আমি এপ্রিলকে আমাদের লাস্ট মান্থ ধরি, সেখানে আমরা গ্রোথ দেখেছি +0.53%। মার্চে এটা ছিল হলো -0.91%, ফেব্রুয়ারি ছিল -9.6%, এবং ওভারঅল যে গ্রোথটা যেটা কমেছে সেটা হলো 2.21%। উনি যেটা বললেন যে নিটে বেড়েছে, কিন্তু আপনার হেভি নিটে আবার অনেক ফল করেছে, আবার ওভেনে গিয়ে 2.1% ফল করেছে। আমাদের কিন্তু যে টার্গেটটা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি, এটা কিন্তু আমার কিন্তু যে 50-50-তে করতে গেলে আমার যে $12 মিলিয়ন যে এক্সপোর্ট দরকার ছিল, সেটাকে আমরা কমিয়ে এনে $8 বিলিয়ন যে একটা টার্গেট সেট আপ করেছিলেন গভর্নমেন্ট, সেইখান থেকে কিন্তু আমরা শর্টফল বলছি। আমরা কিন্তু 50 ইয়ার্স এন্ড 50 বিলিয়ন ওই টার্গেট থেকে কিন্তু অনেক পিছিয়ে চলে গিয়েছি, অনেক পিছিয়ে হচ্ছিল যে 2021 সালে ওইটা থেকে ওর জন্য আমার দরকার ছিল হলো 12% করে গ্রোথ। সেই গ্রোথটাকে আমরা কিন্তু করে এবছরে কিন্তু সরকার 8% একটা গ্রোথের একটা হিসাব করেছিলেন, সেই গ্রোথ থেকে কিন্তু এই গ্রোথটা ফল করেছে। আচ্ছা, এক নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হলো আপনি দেখেন এইটাকে অন্যান্য দেশগুলো, প্রাইস এখানে একটা বিরাট ফ্যাক্টর। আমরা কিন্তু আমাদের সক্ষমতা, আমাদের কর্মদক্ষতা সবকিছু কিন্তু আমাদের আছে, ইনফ্রাস্ট্রাকচার সবকিছু আছে। গ্যাস ক্ষেত্রে আমাদের গত 10 মাসে আমাদের খরচ বেড়েছিল 13%। রাইট। আপনি আপনার অন্যান্য দেশে কি করছে, আপনার অন্যান্য দেশে যেটা করছে, আপনি যদি ভারতের দিকে তাকান, ভিয়েতনামের দিকে তাকান, মায়ানমারের দিকে তাকান, তারা যে কাজটা করছে সেটা হলো বিশাল ধরনের ভর্তুকি দিচ্ছে। আপনি ভারতে এক্সপোর্ট ওরিয়েন্ট হরিয়ানা রাজ্য বা আপনি আদার্স অন্যান্য জায়গায় যদি দেখেন, এক্সপোর্ট ওরিয়েন্ট গার্মেন্টস, এক্সপোর্ট ওরিয়েন্টস কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করতে গেলে 50% মেশিনের উপর ভর্তুকি দিয়ে দিচ্ছে, নট এস এ লোন। আচ্ছা, আবার এর জন্য আবার 25% 5 বছরের জন্য। তাহলে কি এই কারণে যারা বলছিলেন যে ভিয়েতনামে কিন্তু আবার এক্সপোর্ট বাড়ছে? ভিয়েতনামে আপনার প্রথম কথা হলো আপনার যে ওদের যে অর্থ ডলারের যে ব্যাপারটা, এখানে কিন্তু যথেষ্টভাবে এক্সপোর্টারদের ফেভারে এখন পর্যন্ত রয়েছে। আমাদের এখানে অতি মূল্যায়নের কারণে কিন্তু আমি যদি $1 মিলিয়ন যদি মাসে এক্সপোর্ট করি, আমি 30 লক্ষ টাকা লস করতেছি এই মুহূর্তে, ঠিক আছে। কিন্তু ভিয়েতনামে আবার এই টাকার এই যে ডলারের যে এইটাতে ওরা বেনিফিটটা পেয়ে যাচ্ছে। প্লাস হলো ওরা কিন্তু আরো কিছু গভর্নমেন্টের কিছু সাপোর্ট পেয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের সাপোর্ট তো দূরের কথা, আমাদের বাংলাদেশে বরঞ্চ আমাদের আরো কস্ট অফ প্রোডাকশন বাড়ার যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, সেই জিনিসগুলো সাপোর্ট কি আসলে গার্মেন্টস সেক্টর পাচ্ছে না? যেই সাপোর্টগুলি পাচ্ছিল সেই তুলনায় এখন বর্তমান প্রেক্ষাপট যদি ধরেন, আমরা যেটা শুনলাম গ্যাসের খরচের কথা বলেছে, বিদ্যুৎ, আমি তো কয়েকজনের কাছ থেকে শুনেছি এক রাউন্ড তো মূল্য বৃদ্ধি হয়েছে এই বছর, আরেক রাউন্ড তো হওয়ার কথা। এগুলিতে আমাদের কম্পিটিটিভনেস কিন্তু আরো কমে যাওয়ার একটা আশঙ্কা রয়ে যাচ্ছে। এবং আমাদের যেটা হচ্ছে, উই হ্যাভ গন টুয়ার্ডস কুইক রেন্টাল টু মিট আওয়ার এনার্জি নিডস। সেটার ফলশ্রুতিতে কি হয়েছে, বিদ্যুতের খরচ বাড়াতে বাধ্য হচ্ছে সরকার। আমাদের লং টার্ম সলিউশন যেগুলো, আমরা এখন রামপাল নিয়ে কথা বলতে অনেক কিছু, কিন্তু আমাদের যদি সারা দুনিয়া দেখেন, লোড স্টেশন যেগুলো সেগুলো আসলে হয়নি। আমরা এখনো দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমরা কিন্তু আমাদের যে মাস্টার প্ল্যান ছিল, ইনিশিয়াল মাস্টার প্ল্যান, সেখান থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এলএনজি এলপিজির দিকে যাওয়া দরকার, ক্লিনার ফিউয়েল, এবং ইট ইজ মাচ মোর কস্ট কম্পিটিটিভ, অলসো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এই দিকগুলো কিন্তু খেয়াল করা হয়নি আমাদের। বললাম তো, আসল কথা হলো আপনি যদি দেখেন শুধু গার্মেন্টস সেক্টরেও না, অনেকগুলো সেক্টরে এখন আমাদের উদ্যোক্তা যারা, তারা বিদেশে ইনভেস্ট করতে চাচ্ছে। অনেকগুলো ফ্যাক্টর আছে ওখানে। হয়তো আমাদের দেশে যে সমস্যাগুলো আছে, দুর্নীতি বলেন, সংযোগ পাওয়া নিয়ে, এখন বিডা বলছে, ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বলছে ওয়ান স্টপ সার্ভিস করবে। এত বছর কেন হয়নি? আমরা মানে খুব দুঃখজনক হলো সত্যি, বোর্ড অফ ইনভেস্টমেন্ট যেটা ছিল, বলা হতো ওয়ান স্টপ সার্ভিসে গেলে সবকিছু স্টপ হয়ে যেত, ইনভেস্টমেন্ট স্টপ হয়ে যেত। এমনই চমৎকার ওয়ান স্টপ সার্ভিস। আমরা আশা করি বিডার ক্ষেত্রে সেটা হবে না, কিন্তু এত বছর কেন লাগবে? আমরা যে পিছিয়ে আছি। ভিয়েতনাম ওয়াজ ওয়ান অফ দ্য পোরেস্ট কান্ট্রিজ, দে ওয়ার আ কমিউনিস্ট কান্ট্রি। ওরা কোথায় চলে গেছে? মানে দে ওয়ার গ্রোয়িং এট আ ফাস্টার পেস দেন আস। শুধুই কি সরকারের সহযোগিতা, নাকি আসলে
উদ্যোক্তাদের ইনোভেশন, সেটারও একটা বড় আমি আপনাকে ছোট্ট করে বলি, তুরস্কতে আগে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস পেতাম, তুরস্কতে আমাদের 43% ডিউটি অ্যাড হয়েছে। আচ্ছা, আমার ইউকে মার্কেটে 7% আমাদের এক্সপোর্ট রপ্তানি কমেছে, ইউএস মার্কেটে আমাদের 6% রপ্তানি কমেছে, এবং ইউকে মার্কেটে আমাদের 6.something% আমাদের রপ্তানি কমেছে। এই রপ্তানি কমার একমাত্র কারণ হলো প্রাইস, আমরা প্রাইসে কভার করতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, যার জন্য আমাদের এই অর্ডারগুলো চলে যাচ্ছে আমাদের প্রতিযোগী দেশের হাতে, এবং এই প্রাইসটা আপনি এখন যদি বলছেন নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না, যেটা উনি বলছেন যে একটা স্ট্যাগনেন্ট পজিশনে দীর্ঘ বছর ধরে এটা পড়ে রয়েছে। এটার কারণ হলো কি, আগে মনে করেন একটা স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি করতে গেলে, ইন্ডাস্ট্রি করতে গেলে 5-6 কোটি টাকা পুঁজির দরকার থাকতো। সেইটাকে এখন যেই নতুন যে ইয়ে আসছে, কমপ্লায়েন্স এবং লিড গ্রিন সব কিছু মিলে এগুলোতে গিয়ে এখন মনে করেন এটা বেড়ে গিয়েছে প্রায় 200% প্লাস। আচ্ছা, মানে 5 কোটি টাকার প্রজেক্ট এখন আপনাকে করতে হবে 1 কোটি, 100 কোটি বা 105 কোটি টাকা। 100 কোটি বা 105 কোটি টাকা আমার বিনিয়োগের নিশ্চয়তা কোথায়? যার জন্য নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না। ছোট ছোট বিনিয়োগকারীরা প্রাইসের কারণে টিকে থাকতে পারছেন, এবং আমি আপনাকে এইখানে বসে আজকে বলে দিয়ে যেতে পারি, এই ট্রেন্ড যেভাবে চলছে, এই ট্রেন্ড চললে এই অর্থ বছর এবং আগামী অর্থ বছরের মধ্যে যেমন আমি এই মুহূর্তে আমার খুব বিপর্যয়ের মুখে আছি, যেমন চামড়া শিল্প এবং চিংড়ি শিল্প নিয়ে, এবং এটা অস্ট্রেলিয়ান কিছু এবং ইউরোপিয়ান কিছু ইয়েদের কারণে আমাদের এই চিংড়িগুলোকে আমরা এখন ব্যাকটেরিয়া ফ্রি ভাবে আমরা নিতে পারছি না, যদিও ব্যাকটেরিয়া ফ্রি থাকার পরেও তারা অনেকগুলো ক্রাইটেরিয়া অ্যাড করাতে আমরা এখানে যেতে পারছি না। এবং গার্মেন্টস শিল্পও খুব শীঘ্রই মুক্ত হয়ে পড়ে যাবে, এবং প্রচুর আপনি ঋণ খেলাপির সামনে আগাইয়ে আসছে। ধন্যবাদ। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন 50 শিল্পী। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি রপ্তানি প্রবৃদ্ধি নিয়ে কথা বলতে। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সোয়েটার.com এর ব্যবস্থাপনা পরিচালক ফাইজুল হাসান শামীম এবং বিআইডিএস এর রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ। জনাব শাহ এবং জনাব শামীম, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব শাহ, আপনার কাছে জানতে চাচ্ছি যে ঠিক বিরতিতে যাওয়ার আগে জনাব ফাইজুল হাসান শামীম খুবই গ্লুমি পিকচার দিলেন যে আসলে ওভারঅল এক্সপোর্ট সেক্টরের কথা যিনি বলছেন যে আরএমজি ছাড়াও আমাদের চামড়া শিল্প এবং মাইতো খাদ্যপণ্য ক্ষেত্রে আসলে আমাদের ভালো প্রসপেক্ট দেখছেন না। তাহলে আসলে আমরা কি আসলে এই অবস্থায় যাবে? তার জন্য আসলে আমাদের কি করতে পারি, আমাদের যেটা যদি আমরা কি বা কোনো উপায় আছে কিনা যাতে খারাপ অবস্থা আমরা যেতে? এখানে বলতে হয় যে এক একটা সেক্টরের ক্ষেত্রে এক এক ধরনের সমস্যা কিন্তু বিদ্যমান। উনি খুব ভালো মতো আরএমজি সেক্টরের কথা বলেছেন। চামড়া শিল্পে যদি আমরা আসি, সাভারে আমাদের ট্যানারিগুলো নিয়ে যাওয়ার কথা, চামড়া শিল্পের সাথে যারা জড়িত সবার ওখানে থাকার কথা। সরকারের কিন্তু দায়িত্ব ছিল ওখানে সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। সরকার সেটা ব্যর্থ হয়েছে, মানে খেসারত কাকে দিতে হবে? উদ্যোক্তাদের। দে আর আনএবল টু সেল দেয়ার ল্যান্ড দেয়ার। এটা একটা বড় ইনভেস্টমেন্ট। এবং আমি একটু বলে রাখি, এটা প্রায় 13 বছর ধরে এই প্রজেক্ট চলছে। প্রায় 13-14 বছর, আমি 15 বছরই ঘুরে ফিরে বলি 15 বছর। এই সেক্টর আমাদের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট সেক্টর, রাইট, মোর দ্যান $1 বিলিয়ন। আমরা যেখানে ডাইভার্সিফিকেশনের কথা বলছি, সেখানে যদি আমাদের সেকেন্ড লার্জেস্ট সেক্টর বন্ধ থাকে, রাইট, তাহলে মানে আমাদের এক্সপোর্ট টার্গেট 2021-এর যে এক্সপোর্ট টার্গেট 50th অ্যানিভার্সারি অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, গোল্ডেন জুবিলি, তাহলে আমরা কিভাবে অ্যাচিভ করবো? আমি কোনো উপায় অন্তত দেখছি না। পিকচার ইজ গ্লুমি, এবং আমরা যত তাড়াতাড়ি এটা মেনে ব্যবস্থা নিতে পারবো তত ভালো। এখন এটা তো একজন একটা কথা বললে হবে না, এটা সম্মিলিত প্রচেষ্টার দরকার। আমি প্রায় যেটা বলি যে কোরিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট মডেল যেটা ছিল, আপনি 1950 থেকে 53 কোরিয়ান যে ওয়ারটা হয়, সাউথ কোরিয়ার অবস্থা খুবই শোচনীয় ছিল। তারপরে তারা ওখান থেকে কোথায় চলে আসছে? তাদের গভর্নমেন্ট, একটা সময় তাদেরও ডেমোক্রেসি ছিল না, তাদের গভর্নমেন্টের সাথে একাডেমি এবং বিজনেস মিলে দে ফর্মড, কি বলবা, নেক্সাস, এন্ড দে প্ল্যান দ্য ওয়ে ফরওয়ার্ড। ইট ওয়াজ সাকসেসফুল। আমরা অনেক দেশ দেখি এশিয়ায় কোত্থেকে কোথায় চলে গেছে। আপনি বলতে পারেন যে আমাদের মতো পপুলেশন প্রবলেম হয়তো তাদের ছিল না, কিন্তু মানে ইট ক্যান বি টু আওয়ার বেনিফিট এজ ওয়েল। এই যে চিপ লেবারটা আমরা এতদিন পেয়ে আসছি, ইট হ্যাজ হেল্পড আস গ্রো। কিন্তু আমরা যদি ঠিকমতো ওয়ে ফরওয়ার্ড চক আউট না করি,
আমরা তো এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আমরা এগোতে পারবো না এবং আমরা পিছিয়ে যাচ্ছি। আমি বললাম তো এই অবস্থায় কিন্তু ভিয়েতনাম থেকে, আমি জাস্ট ভিয়েতনামের এক্সাম্পলটা টানলাম, রাশিয়ার মতো দেশে ফার্স্ট কোয়ার্টার এই বছরে 115% এক্সপোর্ট গ্রোথ হয়েছে। হ্যাঁ, হয়তো এটা অত বড় মার্কেট ছিল না, ইউএসএ, ইইউ সব জায়গায় ওদের গ্রোথ হয়েছে। আমাদের এক্সপোর্ট আর্নিংসকে এফেক্ট করেছে, হ্যাঁ, আমাদের এর পাশাপাশি কিন্তু ইউরোর ডিভ্যালুয়েশনটা এফেক্ট করেছে, পাউন্ড স্টার্লিং এর ডিভ্যালুয়েশন, এগুলো এফেক্ট করেছে। আবার পাশাপাশি শামীম ভাই যেটা বললেন যে ডলারের রেটটা যে বাড়ছে, এবং বিদেশি কয়েকটা ব্যাংক কিন্তু অলরেডি এস্টিমেট দিয়েছে যে এই বছরের শেষ নাগাদ কিন্তু ডলার 83 হয়ে যাবে। এগুলো কিন্তু অনেক কিছু ফ্যাক্টর হয়ে যাবে। আমরা প্রায় বলি যে শুধু গার্মেন্টস না, যে কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমরা সবসময় বলি যে অবকাঠামো একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং এর মধ্যে হচ্ছে বিদ্যুৎ, পাওয়ার সেক্টর, জ্বালানির জন্য আমরা বলি সবসময় যে আমরা জ্বালানি হাঙ্গরি বলছি আমরা। কিন্তু এই ক্ষেত্রেও কেন আসলে ইনভেস্টমেন্ট হচ্ছে না? যদি যেখানে সমস্যায় আছে, সংকটে আছে, তাতে ইনভেস্টমেন্ট হওয়ার কথা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিশ্চয়ই ভালো হবে, কেন হয় না? আসলে কেন হয় না, এগুলো আমার মনে হয় যে আমাদের টোটাল বাংলাদেশটা এখন ব্যুরোক্রেটদের দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে, এবং এই ব্যুরোক্রেসি সিস্টেমের লাল ফিতার দূরত্ব আগের তুলনায় এখন অনেক বেড়ে গিয়েছে, এবং এই লাল ফিতার দূরত্বে আসলে কোনো কিছু হচ্ছে না। যেটা আপনারা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলছেন, এটাও কিন্তু সেই 15 বছরের ধরে আমাদের দাবি ছিল ওয়ান স্টপ সার্ভিস, এবং আপনি এই ওয়ান স্টপ সার্ভিস যাওয়া মানে ওখানে স্টপ দ্য সার্ভিস, যার জন্য বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়নি। আপনাকে আরও কিছু নতুন আমি কিছু তথ্য আপনাকে দিতে চাই যে আমরা কিন্তু প্রতি বছরই কিন্তু আমাদের নিউ মার্কেট ডেভেলপ করি, এবং সেইখানে গিয়ে কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের 20% গ্রোথ হতো প্রতি বছর। আচ্ছা, এবং দিস ইজ দ্য 10 মাসের যে প্রজেকশনটা এসেছে সেখানে গ্রোথ মাত্র 2%। সো কিভাবে ফল করছে আপনাদেরকে আমি পিকচারটা দেওয়ার চেষ্টা করছি। এখন এই জায়গার থেকে যদি আপনি উত্তরণের কথা বলেন, আমার সোর্স ট্যাক্স বন্ধ করে দাও, আমাকে এইটা করে দাও, না, এই সমস্ত চাহিদা আর কিছু হবে না। গভর্নমেন্টকে খুব ড্রাস্টিক যেতে হবে, যে এখন একটা আপৎকালীন সময় যেটা অন্যান্য দেশগুলো করেছে, আমরা কিন্তু কম্পিটিটিভনেসটা হারায় ফেলেছি। আচ্ছা, এই জায়গাটাতে এখন গভর্নমেন্টকে আসতে হবে। যেমন আপনার আপনার ইন্ডিয়াতেই আপনি কিন্তু 20% ওয়ার্কারদের মজুরি গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে, তাই কি? হ্যাঁ, আপনি দেখেন এই স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেন, এবং অনেক দেশ এগুলো শুরু করেছে। পাকিস্তানে আপনি যে তাদের যে ডলারের যেভাবে তারা টেনে রেখেছে, এবং আমাদের কম্পিটিটিভ দেশ প্রত্যেকে বেনিফিট পাচ্ছে, এবং প্রত্যেকটা দেশের মানে ওখানে আপনার ভালোভাবে একটা প্যাকেজ তৈরি করে দেওয়া হচ্ছে যেন এক্সপোর্টের উপরে কোনো রকম আঘাত আছে। আমি শুধু পোশাক শিল্প বলছি, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এখন আর ওই ছোট এমন এইটা সোর্স ট্যাক্স বন্ধ, এইটা বন্ধ, 5% প্রণোদনা বন্ধ, এইগুলো দিলে হবে না। আমার মনে হয় খুব ড্রাস্টিক ডিসিশন না নিলে এই বছরের শেষে জনাব শাহ, ব্যবসায়ীরা প্রায় বলে থাকেন যে আসলে কারেন্সি ডেভ্যালুয়েশন খুব দরকার বাংলাদেশের জন্য, কারণ আমরা সবসময় বলছি যে আমরা ডলার এগেইনস্টে, এবং আমরা সবসময় আমাদের টাকা বেশ কয়েক বছর ধরে অ্যাপ্রিশিয়েট করছে। এটা কি একটা সলিউশন হতে পারে কোনো? এটার কিছুটা অবশ্যই ইম্প্যাক্ট আছে। এখন আরেকটা যেটা বড় সমস্যা মানে আমরা বর্তমানে দেখছি যে অফিসিয়াল আর আনঅফিসিয়াল রেটে কিন্তু গ্যাপটা অনেক, ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে অফিসিয়াল রেটের মধ্যেও গ্যাপ অনেক। এক্সপোর্টার হিসেবে ওনারা যখন টাকাটা পান বাইরে থেকে, সেটা কিন্তু অনেক কম রেটে ওনারা মানে ট্রানজাকশনে পাচ্ছেন, অথচ ওনারা যখন ধরেন কোনো লোন নিচ্ছে বা মানে তখন কিন্তু এটা আবার হায়ার রেটে, উনি যখন বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তখন ওনাকে কিন্তু 83-84 করে ডলার কিনতে হচ্ছে। সো এখানেও কিন্তু একটা বড় গ্যাপ আছে অফিসিয়াল রেটের মধ্যেই, এগুলোর অবশ্যই ইম্প্যাক্ট আছে। ওনারা যদি 84 করে ডলারে পান, আই এম শিওর দে উড বি ভেরি হ্যাপি। কারেন্সি ডিভ্যালুয়েশনের মানে কতটা লাভ হতে পারে? আপনি বলছেন যে আমরা ডলার এগেইনস্টে আমরা এটা তো একটা বিশাল একটা জায়গা যেখানে আমাকে সুযোগ দেওয়া যেতে পারে, যে আপৎকালীন সময়ের জন্য যদি আপনি এক্সপোর্টারদের জন্য একটা ডুয়েল ডলার কারেন্সি সিস্টেম করতে পারেন, সেটা মনে করেন একটা বিশাল ডেভেলপ করতে পারে, এবং এই উত্তরণের একটা আপৎকালীন সময়ের জন্য এটা একটা বড় পর্যায়ে আসতে পারে। আমি যদি 3 টাকা, আমি তো 3 টাকা বললাম, উনি বললেন 5 টাকা, যেটা আমাদের মার্কেটের মধ্যে 3 টাকা ডিফারেন্স করলো। আমি যদি মাসে যদি 30 লক্ষ টাকা লস করি, আমি বছরে লস করবো হলো 3,60 লক্ষ টাকা। ধন্যবাদ জনাব ফাইজুল হাসান শামীম। জনাব ওয়াজিদ হাসান শাহ, আপনাকে ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমরা আবার কথা বলবো। আপনাদেরও ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতের মধ্যে, আমাদের সাথে থাকবেন, দেখা হবে আবার।